দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিবিএস ইনসাইট। সাথে আছি আমি রিয়াদ হোসেন। দর্শক, কোটা সংস্কার আন্দোলন এবং আন্দোলন পরবর্তী ঘটনা প্রবাহের ফলে দেশের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। এর মধ্যে একটা বড় খবর হলো বাংলাদেশে বন্দরগুলোতে পণ্যের জট লেগে গেছে। যেহেতু একটি বড় সময় আপনারা জানেন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, ফলে ওই সময় যে বন্দরগুলোতে পণ্যের জট লেগেছে সেই জট এখনও খোলেনি, বরং এটি ধীরে ধীরে বাড়ছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আমাদের প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব জসিমউদ্দিন। আমরা স্টুডিওতে তার সঙ্গে এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। জসিম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যেই বিষয়টি নিয়ে আপনি নিউজ করলেন যে বন্দরগুলোতে পণ্যের জট, আসলে পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ রিয়াদ ভাই। আমরা মূলত আমাদের এই স্টোরিটাতে আমরা এয়ার কার্গোটাকেই হাইলাইট করছি। আপনি জানেন যে এই এয়ার কার্গোতে শিপমেন্টটা, যে কোনো শিপমেন্ট রপ্তানিমুখী সাধারণত এগুলোই নৌপথে যায়, কিন্তু যখন নৌপথে পারে না কিংবা লিড টাইম মিট করা যায় না, মানে পণ্য লিড টাইম মানে পণ্য পাঠানোর যে সময়সীমা বেঁধে দেওয়া আছে ক্রেতার পক্ষ থেকে, সেই সময় মধ্যে পণ্য পাঠানো সম্ভব হচ্ছে না দেখে তখন তারা এয়ারে পাঠানোর চেষ্টা করে। এই বছর আমরা দেখছি যে আপনার এই কোটা সংস্কার আন্দোলন, যেটা শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা হলো, এই আন্দোলন চলাকালীন সময় আমরা দেখলাম বন্দরে আপনার কন্টেইনার জট, মানে ট্রাক জট শুরু হয়ে গেছে। আমদানি রপ্তানি পণ্য খালাস করতে সমস্যা হচ্ছে। এর মাঝে যেহেতু ইন্টারনেট ব্ল্যাকআউট হয়ে গেছে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে, তখন হলো একেবারে স্থবির হয়ে পড়ছে সবগুলি বন্দর, ইভেন এয়ারপোর্টও স্থবির হয়ে গেছে। আর এর আগেই কিন্তু আপনার এয়ারে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে। এর মাধ্যমে আমরা যেটা দেখি গত 6-7 মাসে ইউরোপের প্রতি রুটে, যেখানে $2 ছিল হলো আপনার $2 থেকে $2.5 ছিল এয়ার ফ্রেট পার কেজি গুডসের জন্য, সেটা এখন $6 হয়ে গেছে। একইভাবে যদি আমেরিকার দিকে আমরা দেখি, $3.5 থেকে $4 যেটা ছিল, এটা এখন $8 পৌঁছে গেছে। এই হলো মানে তাদের প্রাইস ডাবল ট্রিপলও হয়ে গেছে কোথাও কোথাও। এই কারণে এখন যেটা দেখতেছি যে কেউ কেউ বাংলাদেশের পণ্য ইন্ডিয়া হয়ে এয়ারে পাঠানোর চেষ্টা করছে, মানে কলকাতা হয়ে তারপরে দিল্লি হয়ে পাঠাচ্ছে, প্রায় 1600 কিলোমিটার ঘুরে যাচ্ছে। ইন্ডিয়া হয়ে পাঠানোর কারণ? আচ্ছা, ইন্ডিয়া হয়ে পাঠানোর কারণ আপনাকে আমরা যেই রেটটা বললাম ইউরোপ এবং ইউএস এর, এটা যদি ভারত হয়ে যায়, 1600 কিলোমিটার রোড ট্রান্সপোর্টের বিল দেওয়ার পরও তারও প্রায় $1 কমে পাঠাতে পারে। $1 কম পার কেজিতে? পার কেজিতে $1 কমে ইন্ডিয়ান শিপাররা নিতে পারে। এটার কারণ হলো আমাদের এইখানে বিমানের যে হ্যান্ডেলিং চার্জ আছে, তারপর এয়ারলাইন্সগুলির যে চার্জ আছে, এটা প্রায় 24 থেকে 25 সেন্ট হয়ে যায়, যেটা ভারতে গেলে 9 থেকে 10 সেন্ট। মানে এই যে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। তারপরে হলো আমাদের এখানে যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের যা পণ্য পাঠানোর জন্য দরকার আছে তা হয় না। এটা যদি আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, আগে ভারতে আমাদের যেতে হলো মাসে হতো 200 থেকে 250 টন, এখন এটা 1000 টনের উপরে উঠে গেছে। ভারতে যেত মানে ভারত হয়ে আমরা পাঠাইতাম, আমাদের রপ্তানি ডেস্টিনেশনে যেত, তো এটা বেড়ে গেছে। আমাদের এইখানে কিন্তু আমাদের গত সপ্তাহে আমাদের একদিনে হলো 1100 টন হ্যান্ডেলিং করা হয়েছে। সাধারণত এটা আগে 450 থেকে 500 হতো, এখন 800 টন হ্যান্ডেলিং করছে আমাদের ঢাকা এয়ারপোর্ট। তারপরও কি মানে বেড়ে গেছে, পণ্যের জট বেড়ে গেছে? পণ্যের জট বেড়ে গেছে। এইখানে আরো দুটা কারণ আছে। প্রথমত একটা হলো আমার সক্ষমতা নেই। এই যেহেতু আমার এখানে পণ্য যা যাচ্ছে, আমার এটা নেওয়ার মতো সক্ষমতা নেই। দ্বিতীয়টা হলো কার্গো অথবা কুরিয়ার সংখ্যা হয়তো সীমিত। হ্যাঁ, আমার এখানে যে ডিরেক্ট কার্গো, চার্টার্ড বিমানে যারা আগে এখানে কার্গো নিয়ে যেত, তারা এখন তাদের অপারেশন বন্ধ করে দিয়েছিল। মাঝখানে ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে তারা আর পারে নেই। তো এটা আর একটা কারণ। আর দ্বিতীয় হলো আমার এখানে একটা মিসম্যানেজমেন্ট আছে। আপনি যদি যান, আমরা যেদিনই নিউজটা করি ওই দিন আমি দুজন ব্যবসায়ীর সাথে কথা বলছি। একজন ওই দিনেই এয়ারপোর্টে ছিলেন, ওনার একটা পণ্য খালাস করার জন্য গেছেন। উনি বললেন যে কার্গো এরিয়া যেটা, এর বাইরে রাস্তার উপরে পর্যন্ত খোলা আকাশের নিচে রাখা হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ত্রিপল দিয়ে জাস্ট ঢেকে রাখা হচ্ছে, পণ্য নষ্ট হচ্ছে। এবং উনি আমাদেরকে ছবি পাঠিয়েছেন এয়ারপোর্টের লাইনে দিনের বেলায় বিশাল ট্রাকের লাইন। তার মানে হচ্ছে আমাদের রপ্তানিকারকদের একের পর এক যে কস্ট অফ প্রোডাকশন বেড়েছে নানান কারণে, এই নতুন করে এটি আবার তাদের উপর একটা বাড়তি চাপ তৈরি করলো। তারা কি বলছে? তারা যেটা বলছেন যে লিড টাইমে এই চাপটা তারা নিতে পারতেছে না। যেমন আমাদেরকে একজন ব্যবসায়ী বলছেন, উনি হলো কিউট ড্রেস ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর। উনি কানাডার একটা $50 লাখ টাকার একটা ছোট্ট কনসাইনমেন্ট হাই ভ্যালু প্রোডাক্ট উনি পাঠাবে। আপনি জানেন যে প্রত্যেকটা পণ্যের সাথে একটা প্রাইস ট্যাগ থাকে, যেটাকে ওনার প্রাইস টিকেট বলে। এটা কানাডা থেকে পাঠানো হয়েছে গত মাসের মানে জুন মাসের 27 তারিখ এই ওনার কুরিয়ারটা ঢাকা এয়ারপোর্টে আসে। যেই পণ্যটা এই ট্যাগটা লাগানোর পর এই পণ্যটা জুলাই মাসের 20 তারিখ কানাডাতে পৌঁছানোর কথা।
উনি 3 দিন আগে যখন আমাদের সাথে কথা হয় তখন পর্যন্ত উনি ওনার কুরিয়ারের ওই পার্সেলটা রিসিভ করতে পারেন নাই। এখানে আবার সিএনএফ এজেন্টদের আপনি জানেন যে প্রায় 15 দিনের মতো একটা কর্মবিরতি ছিল, এটা একটা কারণ। আর এখানে তো মিসম্যানেজমেন্ট বরাবরই রয়ে গেছে, এই কারণে এটা হচ্ছে না। উনি ম্যানেজ করলেন কিভাবে? উনি এখনো পারেন নাই। ওনার একটা প্রত্যাশা হলো আগামীকাল মানে রোববার দিন এটা হয়তো উনি হাতে পেতে পারেন, এই প্রত্যাশা উনি করতেছে। এর মাঝে ওনার ক্রেতা প্রতিষ্ঠান ওনাকে প্রেসার দিচ্ছে পণ্য পাঠানোর জন্য, তো উনি আশা করছেন ওরা হয়তো 2 সপ্তাহ ওনাকে গ্রেস পিরিয়ড দিবে বা এক্সটেনশন দিবে, কিন্তু এটাও ওনার কভার করবে না উনি যে আশঙ্কা করতেছেন। ইন্টারনেট ব্ল্যাকআউট বা নানান কারণে আপনি জানেন যে কারফিউ জারি হলো, এরপরে হয়তো বলা হচ্ছিল যে ব্যবসায় পরিবেশটা আবার কারখানাগুলো ওপেন হলো, কিন্তু আমরা দেখলাম যে ছাত্র আন্দোলন এখনো পর্যন্ত থামেনি, বরং এটি ক্ষেত্র বিশেষে বেড়ে গেছে বলেও মনে হচ্ছে। এখন ব্যবসায়ীরা আবার কি ভাবছেন? এটা কি তারা কি এটা নিয়ে উদ্বিগ্ন, অথবা তারা কিভাবে এটা মোকাবেলা করবেন? আচ্ছা, এই বিষয়টা নিয়ে ব্যবসায়ীরা বরাবরের মতো বলে আসছেন যে ওনারা আশা করেন, ওনাদের একটা প্রত্যাশা ছাত্র সমাজের কাছে যে বাংলাদেশের যত মানে ক্রাইসিস আসছে, ইভেন 71 সালের উদাহরণও তারা দিচ্ছেন। 71 সালেও কিন্তু অর্থনীতিটাকে সচল রাখার জন্য এই ব্যবসা বাণিজ্যটাকে এর বাইরে রাখা হয়েছে। এরপরে যদি 90-এর গণ অভ্যুত্থানের কথা বলেন, ওই সময় বাইরে ছিল। এরপরে আপনি কেয়ারটেকারের দাবিতে আওয়ামী লীগের ডাকা অসহযোগ আন্দোলনের কথা বলেন, সেখানেও এটা বাইরে ছিল। মানে কোনো আন্দোলনে, কোনো নির্বাচনের সময় জ্বালা পোড়াতে তো ব্যবসা বাণিজ্য এর বাইরে ছিল। এবার তারা প্রত্যাশা করছেন এটাও বাইরে থাকবে। এর মাঝে আজকেই কিন্তু আপনি জানেন যে আজকে সকালে বিজিএমই একটা জরুরি বৈঠক করছে, যে বিভিন্ন ফ্যাক্টরিতে যে শ্রমিক মিড লেভেলের শ্রমিক নেতা আছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে, শ্রমিক সংগঠন কিংবা ফেডারেশনের সাথে জড়িত, তাদের সাথে বৈঠক করছে। সেখানে তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এই একই যুক্তিতে, অর্থনীতির স্বার্থে হলো অন্তত তারা যেন এটা সহযোগিতা। আশঙ্কা করছেন শ্রমিকরা রাস্তায় নেমে যেতে পারে? আশঙ্কা আছে মালিকদের মাঝে। আবার কেউ কেউ ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পক্ষে। আমাদের সাথে কথা হয়েছে 2-1 জন মালিকের, তারা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পক্ষে না। তারা বরং তারা 2-1 জন বলছেন যে শ্রমিক মালিকদের উচিত, ব্যবসায়ীদের উচিত যে ছাত্রদের যে যৌক্তিক দাবি এটার সাথে তাদের মানে সংহতি প্রকাশ করা, কারণ ছাত্ররা তো ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। তার মানে হচ্ছে আসলে ঘটনা যেদিকেই যাচ্ছে এটি ব্যবসায়ের জন্য আপাত দৃষ্টিতে আমরা ভালো কিছু দেখছি না। ভালো কিছু আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন ছাত্র আন্দোলন পরবর্তী ঘটনা প্রবাহ এবং ব্যবসায়ের কি অবস্থা। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।